আজকের গল্প সত্যজিৎ রায়ের ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। বাদুড়ের ওপর আমার চিরকালই এক তীব্র বিতৃষ্ণা। যখনই কলকাতার বাড়ির আমার ঘরে কোনো বাদুড় ঢুকে পড়ে, আমি সব কাজ ফেলে ঘর থেকে ছুটে বেরিয়ে আসতে বাধ্য হই। বিশেষ করে গরমকালে ফুল স্পিডে ঘোরা ফ্যানের ব্লেডে ওই প্রাণীগুলোর কোনো একটা ধাক্কা খেয়ে আহত হয়ে মাটিতে পড়বে, এই ভয়ে আমি একেবারে অস্থির হয়ে থাকি। তাই আমি ঘর থেকে ছুটে বেরিয়ে রাঁধুনি বিনোদকে চিৎকার করে ডাকি আমাকে উদ্ধার করার জন্য। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে একটা বাদুড় মেরেও ফেলেছিল। সত্যি বলতে কি, আমার এই অপছন্দের সাথে প্রায়শই ভয় মিশে থাকে। বাদুড়ের চেহারা দেখলেই আমার গা ঘিন ঘিন করে। কি অদ্ভুত প্রাণী ওরা, পাখিও না, পশুও না, আবার গাছে উল্টো হয়ে ঝুলে থাকার এক বিদঘুটে স্বভাব। আমার মনে হয় পৃথিবীতে যদি বাদুড় না থাকত, তাহলে এটা থাকার জন্য আরও অনেক ভালো জায়গা হতো। কলকাতার ঘরে এতবার বাদুড়ের উপদ্রব হয়েছে যে আমার মনে হতে শুরু করেছিল ওদের আমার প্রতি একটা অদ্ভুত টান আছে। কিন্তু আমি কখনো ভাবিনি যে শিয়রির এই বাড়ির আমার ঘরের পোতলোকে একটা বাদুড়কে ঝুলতে দেখব। এটা সত্যিই বাড়াবাড়ি। ওটাকে না সরালে আমি এই ঘরে থাকতেই পারব না। বাবার বন্ধু টিনকড়ি কাকা আমাকে এই বাড়িটার কথা বলেছিলেন। তিনি একজন ডাক্তার ছিলেন এবং একসময় শিয়রিতে প্র্যাকটিস করতেন। অবসর নেওয়ার পর তিনি কলকাতায় চলে এসেছেন। কিন্তু বলাই বাহুল্য, শিয়রিতে এখনও তার অনেক চেনা জানা লোক আছে। তাই যখন আমি জানতে পারলাম যে আমাকে ওখানে প্রায় 1 সপ্তাহ কাটাতে হবে, আমি পরামর্শের জন্য সোজা তার কাছে গেলাম। শিয়রিতে কেন? ওখানে কি করতে চাস? তিনি জিজ্ঞাসা করলেন। আমি তাকে বললাম যে আমি বাংলার পুরনো টেরাকোটা মন্দিরের ওপর একটা গবেষণা করছি। এই বিষয়ে একটা বই লেখাই আমার চূড়ান্ত লক্ষ্য। সারা দেশে এত সুন্দর সুন্দর মন্দির ছড়িয়ে আছে, কিন্তু কেউ কখনো তাদের ওপর ভালো কোনো বই লেখেনি। ও, অবশ্যই, তুই তো একজন শিল্পী, তাই না? তাহলে তোর মন্দিরের ওপর আগ্রহ, তাই তো? কিন্তু শুধু শিয়রির মধ্যে নিজেকে আটকে রাখতে চাস কেন? মন্দির তো সব জায়গায় আছে, সুরুল, হেতপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর। কিন্তু হয়তো ওগুলো নিয়ে বই লেখার মতো যথেষ্ট ভালো নয়। যাই হোক, টিনকড়ি কাকা আমাকে এই বাড়িটার কথা বলেছিলেন। একটা পুরনো বাড়িতে থাকতে তোর কোনো আপত্তি নেই তো? আমার এক রুগী ওখানে থাকত। সে এখন কলকাতায় চলে এসেছে, কিন্তু আমার বিশ্বাস বাড়িটা দেখাশোনা করার জন্য শিয়রিতে একজন কেয়ারটেকার আছে। এটা বেশ বড় জায়গা। আমার মনে হয় না তোর কোনো সমস্যা হবে, আর তোকে কিছু ভাড়াও দিতে হবে না। বলতে গেলে আমি লোকটাকে 3 বার জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছি। আমার কোনো অতিথি তার বাড়িতে 1 সপ্তাহের জন্য থাকলে সে খুব খুশি হবে। টিনকড়ি কাকা ঠিকই বলেছিলেন। বাড়িতে পৌঁছতে কোনো সমস্যা হয়নি, কিন্তু স্টেশন থেকে সাইকেল রিক্সা করে এসে যেই না আমার ঘরে ঢুকেছি, অমনি বাদুড়টা চোখে পড়ল। আমি বয়স্ক কেয়ারটেকারকে ডাকলাম। তোমার নাম কি? মধুসূদন। ও আচ্ছা, তা মধুসূদন, এই বাদুড় মহাশয় কি এই ঘরে স্থায়ী বাসিন্দা, নাকি আজ আমাকে বিশেষ অভ্যর্থনা জানাতে এসেছেন? মধুসূদন পোতলোকের দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, আজ্ঞে, ওটা তো খেয়াল করিনি। এই ঘরটা তো সাধারণত বন্ধই থাকে, আপনি আসবেন বলে আজই খোলা হয়েছে। কিন্তু আমি তো একটা বাদুড়ের সাথে এক ঘরে থাকতে পারবো না। চিন্তা করবেন না বাবু, সূর্য ডুবলেই ওটা চলে যাবে। ঠিক আছে, কিন্তু ওটা যাতে আর ফিরে না আসে তার জন্য কিছু করা যায় না? না বাবু, ও আর ফিরবে না। ফিরবেই বা কেন? এখানে তো আর বাসা বাঁধেনি। নিশ্চয় কাল রাতে কোনোভাবে ঢুকে পড়েছিল, আর দিনের বেলা চোখে দেখতে পায় না বলে বেরোতে পারেনি। 1 কাপ চা খেয়ে আমি বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে গিয়ে বসলাম। বাড়িটা ছিল শহরের এক প্রান্তে। এর উত্তর দিকে ছিল একটা বড় আমবাগান। গাছপালার ফাঁক দিয়ে যতদূর চোখ যায় দিগন্ত পর্যন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যাচ্ছিল। পশ্চিম দিকে ছিল একটা বাঁশবাগান, আর তার ওপারে একটা গির্জার চূড়া উঁচু হয়ে দাঁড়িয়েছিল। এটা নিশ্চয়ই শিয়রির সেই পুরনো গির্জা। আমি ঠিক করলাম সন্ধ্যায় গির্জাটার দিকে একবার হেঁটে আসব। কাল থেকে আমাকে কাজ শুরু করতে হবে। শিয়রির 25 মাইলের মধ্যে অন্তত 30টা টেরাকোটার মন্দির পাওয়া যাবে। আমার সাথে একটা ক্যামেরা আর অনেকগুলো ফিল্মের রোল ছিল। এই মন্দিরগুলোর দেওয়ালের প্রত্যেকটা কারুকার্য ছবি তুলে রাখতে হবে। মন্দিরগুলো হয়তো আর খুব বেশি দিন টিকবে না, এবং একবার এগুলো ধ্বংস হয়ে গেলে
বাংলা তার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হারাবে। এখন বিকেল 5:30। সূর্যটা গির্জার পেছনে ডুবে গেল। আমি উঠে দাঁড়ালাম। আড়মোড়া ভেঙে সিঁড়ির দিকে এক পা বাড়াতেই আমার বাঁ কানের পাশ দিয়ে শোঁ করে একটা কিছু উড়ে গিয়ে আম বাগানে মিলিয়ে গেল। আমি শোবার ঘরে গিয়ে ছাদের দিকে তাকালাম। বাদুরটা চলে গেছে। যাক, বাঁচা গেল। অন্তত সন্ধেবেলা শান্তিতে কাজ করতে পারব। ভাবলাম বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার অন্য যেসব মন্দির আমি ইতিমধ্যেই দেখেছি সেগুলো নিয়ে লেখা শুরু করে দিই। অন্ধকার নামতেই আমি টর্চটা বের করে গির্জার দিকে হাঁটতে শুরু করলাম। বীরভূমের লাল মাটি, উঁচু নিচু জমি, সারিবদ্ধ তাল গাছ, আমার সবই ভালো লাগছিল। সিউড়িতে এটাই আমার প্রথম আশা। আমি আসলে এখানে প্রকৃতি আর তার সৌন্দর্য দেখতে আসিনি। তবুও গির্জা আর তার চারপাশটা আমার কাছে সুন্দর বলে মনে হল। আমি গির্জাটা পেরিয়ে আরও পশ্চিম দিকে হাঁটতে লাগলাম। তারপর পার্কের মতো একটা জায়গা দেখতে পেলাম। চারদিকে রেলিং দিয়ে ঘেরা একটা খোলা জায়গা, একটা লোহার গেটও আছে। কাছে যেতেই বুঝলাম ওটা পার্ক নয়, একটা কবরখানা। সেখানে প্রায় 30টা কবর ছিল। কয়েকটাতে খোদাই করা মার্বেলের থাম ছিল, অন্যগুলোতে ছিল মার্বেলের ফলক। সবগুলোই যে বেশ পুরনো তাতে কোনো সন্দেহ নেই। থামগুলো ফেটে গিয়েছিল। সেই ফাটলের মধ্যে থেকে ছোট ছোট গাছ উঁকি দিচ্ছিল। গেটটা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকে অস্পষ্ট ঝাপসা হয়ে যাওয়া সমাধিলিপিগুলো পড়ার চেষ্টা করতে লাগলাম। সবগুলোই ব্রিটিশদের কবর, সম্ভবত রাজত্বের একেবারে শুরুর দিকে কোনো মহামারীতে বা অন্য কোনো কারণে যারা মারা গিয়েছিল। একটা বিশেষ মার্বেলের ফলকের লেখা সামান্য বেশি পড়া যাচ্ছিল। সেটা পড়ার জন্য যেই না টর্চটা জ্বালাতে যাব, এমন সময় আমার পেছনে পায়ের আওয়াজ শুনলাম। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। একজন বেটে মধ্যবয়সী লোক আমার থেকে প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তার পরনে ছিল একটা কালো জ্যাকেট আর ধূসর ট্রাউজার্স, হাতে একটা পুরনো তাপ্পি দেওয়া ছাতা। আপনি বাদুর পছন্দ করেন না, তাই না? আমি চমকে উঠলাম। এই অচেনা লোকটা এইটা কি করে জানল? লোকটা হাসল। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কি করে জানলাম? খুব সোজা। আজ সকালে যখন আপনি কেয়ারটেকারকে বাদুরটা তাড়াতে বলছিলেন, আমি তখনই ওখানে ছিলাম। ওহ, আচ্ছা। এবার লোকটা নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করল। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি। আমার পরিবার বহু বছর ধরে সিউড়িতে থাকে। 4 প্রজন্ম ধরে, বুঝলেন? আমি সন্ধেবেলা গির্জা আর এই কবরখানায় ঘুরতে ভালোবাসি। আমি একজন খ্রিস্টান, বুঝলেন কি না? অন্ধকার আরও ঘন হচ্ছিল। আমি বাড়ির দিকে রওনা দিলাম। লোকটাও আমার সাথে হাঁটতে শুরু করল। লোকটাকে একটু অদ্ভুত মনে হলেও দেখে নিরীহ বলেই মনে হচ্ছিল। কিন্তু তার গলার স্বরটা ছিল অদ্ভুত, সরু, কিন্তু একই সাথে কর্কশ। যাই হোক, যারা এত গায়ে পড়ে আলাপ জমাতে চায় তাদের সাথে আমি কোনোদিনই সহজ হতে পারি না। আমি টর্চটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা জ্বলল না। তখন মনে পড়ল স্টেশন থেকে 2টো ব্যাটারি কেনার কথা ছিল, কিন্তু একদম ভুলে গেছি। কি বিরক্তিকর! আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। যদি সাপ থাকে? লোকটা বলল, আপনার টর্চের চিন্তা করবেন না। আমার অন্ধকারে হাঁটার অভ্যেস আছে, আমি বেশ ভালোই দেখতে পাই। সাবধানে, এখানে একটা গর্ত আছে। সে আমাকে একপাশে টেনে নিল। তারপর বলল, আপনি কি জানেন ভ্যাম্পায়ার কি? হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম। ভ্যাম্পায়ারের কথা কে না জানে? রক্তচোষা বাদুরকে ভ্যাম্পায়ার বলা হয়। ওরা ঘোড়া আর গরুর মতো প্রাণীর রক্ত খায়। ভারতে এমন বাদুর পাওয়া যায় কিনা আমি জানতাম না, তবে বিদেশের বইয়ে ওদের কথা অবশ্যই পড়েছি। আর সেই বইগুলোতে শুধু বাদুরের কথাই বলা ছিল না, এমনকি বলা ছিল যে মৃত মানুষের শরীর মাঝরাতে কবর থেকে বেরিয়ে ঘুমন্ত মানুষের রক্ত পান করতে আসে। এই ধরনের প্রাণীদেরও ভ্যাম্পায়ার বলা হতো। কাউন্ট ড্রাকুলার গল্পটা আমি স্কুলেই পড়েছিলাম। বাদুর তো আমি দেখতেই পারতাম না। ওই বোকা প্রাণীগুলো নিয়ে আলোচনা করা আরও খারাপ। ভাবার জন্য আরও অনেক কিছু আছে।
বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালাম এবং দেখলাম লোকটা আমবাগানের মধ্যে মিলিয়ে গেল। ততক্ষণে ধানক্ষেতের ওপার থেকে শেয়ালের দল একযোগে ডেকে উঠেছিল। এটা অক্টোবর মাস ছিল, তবুও ঘরের ভেতরটা গরম আর গুমোট লাগছিল। রাতের খাবারের পর আমি বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। বাদুর আবার ঘরে ঢুকে পড়তে পারে সেই ভয়ে যে দরজাটা বন্ধ করেছিলাম সেটা খুলে দেওয়ার কথাও একবার ভাবলাম। শেষ পর্যন্ত সেই চিন্তাটা বাদ দিলাম, কিন্তু শুধু বাদুরের জন্য নয়, অন্য কিছুর ভয়ে। কেয়ারটেকারের ঘুম যদি পাতলা হয় তাহলে হয়তো চুরির ভয় নেই, কিন্তু যদি একটা বেওয়ারিশ কুকুর খোলা দরজা দিয়ে ঢুকে আমার চটিজোড়া চিবিয়ে দিত? একটা ছোট মফস্বল শহরে এমনটা সহজেই হতে পারে। সত্যি বলতে কি, এই ধরনের অভিজ্ঞতা আমার আগেও একাধিকবার হয়েছে। তাই দরজা না খুলে আমি পশ্চিম দিকের জানালাটা খুললাম। একটা সুন্দর মিষ্টি হাওয়া ভেসে এলো। আমি শীঘ্রই ঘুমিয়ে পড়লাম আর একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখলাম সেই একই লোক আমার ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তার চোখ দুটো উজ্জ্বল সবুজ আর দাঁতগুলো সরু আর ধারালো। তারপর দেখলাম লোকটা এক পা পিছিয়ে গিয়ে হাত দুটো তুলে জানালার মধ্যে দিয়ে লাফিয়ে ঢুকে পড়ল। মনে হলো তার আসার শব্দেই যেন আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম ভোর হয়ে গেছে। কি একটা বিশ্রী স্বপ্ন! আমি উঠে এক কাপ চায়ের জন্য চিৎকার করলাম। আমাকে তাড়াতাড়ি নাস্তা সেরে বেরিয়ে পড়তে হবে, না হলে আমি আমার সব কাজ শেষ করতে পারব না। মধুসূদন যখন বারান্দার টেবিলে আমার চা রাখল তখন তাকে কিছুটা অনমনস্ক মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মধুসূদন? তোমার কি শরীর খারাপ, নাকি কাল রাতে ঘুম হয়নি? মধু বলল, না বাবু, আমি ঠিকই আছি। আসলে আমার বাছুরটার জন্য মনটা ভালো নেই। তোমার বাছুরের কি হয়েছে? কাল রাতে ওটা মারা গেছে, মনে হয় সাপে কেটেছে। কি? হ্যাঁ স্যার, বয়স মাত্র 1 সপ্তাহ হয়েছিল। গলায় কিসে যেন কামড়েছে, ভগবানই জানেন গোখরো ছিল কিনা। আমার অস্বস্তি হতে শুরু করল। গলায় কামড়? কোথায় যেন? ও হ্যাঁ, ভ্যাম্পায়ার বাদুর। এই তো কালকেই না আমি এই রোগটা নিয়ে ভাবছিলাম। ভ্যাম্পায়ার বাদুর তো জন্তু জানোয়ারের গলা থেকেই রক্ত চুষে খায়। তবে হ্যাঁ, বাছুরটা সাপের কামড়েও তো মরতে পারে। এটা খুবই সম্ভব, বিশেষ করে যদি বাছুরটা ঘুমিয়ে থাকে। আমি কেন একটা বাছুরের মৃত্যুকে ভ্যাম্পায়ার বাদুরের সঙ্গে জুড়ে দিচ্ছি? আমি মধুসূদনকে দুটো সান্ত্বনার কথা বলে আমার ঘরে ফিরে এলাম। আমার চোখ দুটো নিজের অজান্তেই ছাদের দিকে চলে গেল। বাদুরটা ফিরে এসেছে। এটা আমারই ভুল, আমার জানালাটা খোলা রাখা উচিত হয়নি। আমি ঠিক করলাম আজ রাতে সব দরজা জানলা বন্ধ রাখব, যতই গুমোট লাগুক না কেন। পুরনো পোড়ামাটির মন্দিরগুলোর মধ্যে আমার দিনটা বেশ আনন্দেই কাটল। যারা দেওয়ালের কারুকার্য করেছিল তাদের কাজ সত্যিই অসাধারণ। আমি হেতপুর থেকে বাস ধরে বিকেল 4:30 নাগাদ সিউড়ি ফিরলাম। বাড়ি ফেরার জন্য আমাকে কবরস্থানের পাশ দিয়ে যেতে হলো। ব্যস্ত দিনটার কারণে আমি আগের দিন দেখা হওয়া লোকটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই কবরস্থানের ঠিক বাইরে একটা গাছের নিচে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ অবাক হলাম। হয়তো সবচেয়ে ভালো হতো না দেখার ভান করে সোজা হেঁটে চলে যাওয়া, কিন্তু তার হলো না। আমি যেই মাথা নিচু করে হাঁটার গতি বাড়িয়ে দিলাম, সে আমার দিকে লাফিয়ে এলো। আপনার কাল রাতে ঘুম ভালো হয়েছিল? আমি না থেমেই হ্যাঁ বললাম, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কালকের মতো আজও সে আমার সঙ্গেই হাঁটবে। সে আমার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত হাঁটতে শুরু করল। আমার একটা অদ্ভুত অভ্যাস আছে বুঝলেন, আমি রাতে ঘুমোতে পারি না, তাই দিনের বেলায় খুব ঘুমাই আর সন্ধে থেকে ভোর পর্যন্ত এখানে ওখানে ঘুরে বেড়াই। ওহ, রাতে ঘুরে বেড়ানোর আনন্দ আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনি ভাবতেও পারবেন না যে এই কবরস্থানের মধ্যে কত জিনিস দেখার জন্য, শোনার জন্য আকুলি বেকুলি করছে। আপনি কি কখনো এই জীবগুলোর কথা ভেবেছেন, যারা বছরের পর বছর ধরে মাটির নিচে একটা কাঠের বাক্সে বন্দী হয়ে শুয়ে আছে? তাদের অপূর্ণ ইচ্ছার কথা ভেবেছেন? কেউই বন্দী হয়ে থাকতে চায় না, তাদের প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসতে চায়। কিন্তু বাইরে বেরিয়ে আসার রহস্যটা খুব কমজনই জানে। তাই দুঃখের চোটে কেউ কাঁদে, কেউ বিলাপ করে আর কেউ দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাতে যখন শেয়ালগুলো ঘুমিয়ে পড়ে আর ঝিঝি পোকারাও চুপ হয়ে যায়, তখন যাদের কান খুব সজাগ আমার মতো, তারাই সব মানুষের মৃদু গোঙানির শব্দ শুনতে পায়, যারা একটা বাক্সের মধ্যে পেরেক দিয়ে আটকানো। কিন্তু যেমনটা আমি বললাম, এর জন্য কান খুব সজাগ হতে হবে। আমার চোখ আর কান রাতে খুব ভালো কাজ করে, ঠিক বাদুরের মতো। আমি ভাবলাম এই লোকটার ব্যাপারে মধুসূদনকে জিজ্ঞেস করতে হবে। আমার কিছু প্রশ্ন জানার ছিল, কিন্তু আমি জানতাম যে লোকটাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। সে আসলে সিউড়িতে কতদিন ধরে আছে? সে কি করে খায়? সে কোথায় থাকে? সে আমার পাশে হাঁটতে লাগলো আর অনবরত কথা বলে যেতে লাগলো।
আমি সাধারণত লোকের সঙ্গে দেখা করার জন্য খুব একটা চেষ্টা করি না, কিন্তু আপনার সঙ্গে দেখা করার জন্য আমাকে আসতেই হলো। আমি আশা করি আপনি এখানে যতদিন আছেন আপনার সঙ্গ পাওয়ার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না। এবার আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি থেমে লোকটার দিকে ঘুরে বেশ রূঢ়ভাবে বললাম, দেখুন মশাই, আমি এখানে মাত্র 1 সপ্তাহের জন্য এসেছি। আমার অনেক কাজ আছে। আমি আপনার সঙ্গে কি করে সময় কাটাবো তা বুঝতে পারছি না। আমার কথায় লোকটা প্রথমে একটু মুষড়ে পড়ল বলে মনে হলো। তারপর সে হেসে এমন একটা স্বরে বলল, যেটা নরম কিন্তু অদ্ভুতভাবে দৃঢ় শোনালো, আপনি হয়তো আমাকে সঙ্গ দেবেন না, কিন্তু আমি তো আপনাকে সঙ্গ দিতেই পারি। তাছাড়া আমি তো সেই সময়ের কথা বলিনি যখন আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন, অর্থাৎ দিনের বেলার কথা। তার সঙ্গে আর সময় নষ্ট করার দরকার নেই। আমি হঠাৎ করে নমস্কার জানিয়ে দিলাম আর হন হন করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। জগদীশ মুখার্জি? আমার তো মনে পড়ছে না। ও হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান। লোকটা কি বেটে খাটো, জ্যাকেট আর প্যান্ট পরে, গায়ের রং একটু চাপা? হ্যাঁ হ্যাঁ, ও বাবু, ওই লোকটা তো পাগল, একেবারে বদ্ধ পাগল। এই তো কিছুদিন আগে পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছে। লোকে বলে এখন নাকি সে ভালো হয়ে গেছে। আপনার সঙ্গে তার দেখা হলো কি করে? আমি তো তাকে কতদিন দেখিনি। তার বাবা ছিলেন নীলমণি মুখার্জি নামে এক পুরোহিত। ভালো মানুষ ছিলেন, কিন্তু শুনেছি মারা যাওয়ার আগে তিনিও বেশ পাগল পাগল হয়ে গিয়েছিলেন। আমি ব্যাপারটা নিয়ে আর বেশি দূর এগোলাম না। শুধু বললাম, ওই বাদুরটা আমার ঢুকেছিল, কিন্তু দোষটা পুরোটাই আমার। আমিই জানালাটা খোলা রেখেছিলাম, খেয়াল করিনি যে ওটার কয়েকটা গ্রিল ভাঙা। মধু বলল, কাল সকালেই আমি ওই ফাঁকগুলো বন্ধ করিয়ে দেব। আজ রাতে বরং জানালাটা বন্ধ করে রাখবেন। রাতের খাবারের পর সেদিন যে মন্দিরগুলো দেখেছিলাম সেগুলোর ওপর নোট লেখা শেষ করলাম। তারপর ক্যামেরায় নতুন একটা রোল ভরলাম। জানালার বাইরে তাকিয়ে দেখলাম গতরাতের মেঘ কেটে গিয়ে সবকিছু চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। আমি বাইরে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে রইলাম এবং রাত 11টা নাগাদ নিজের ঘরে ফিরে এলাম। তারপর 1 গ্লাস জল খেয়ে অবশেষে শুতে গেলাম। জগদীশ মুখার্জির কথাগুলো তখনও আমার কানে বাজছিল। নিঃসন্দেহে এই বিজ্ঞানের যুগে তার কথাগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আমাকে খুঁজে বের করতে হবে তিনি কোন পাগলাগারদে ছিলেন আর কোন ডাক্তার তার চিকিৎসা করেছিলেন। মেঘ কেটে যাওয়ায় আগের রাতের সেই দমবন্ধ করা ভাবটা চলে গিয়েছিল। জানালা বন্ধ রাখতে কোনো অসুবিধে হয়নি। আসলে সেদিন রাতে আমাকে অতিরিক্ত চাদরটা ব্যবহার করতে হয়েছিল। চোখ বন্ধ করার পরেই আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে গেল। যদিও আমি বলতে পারবো না তখন কটা বাজে বা কিসের জন্য আমার ঘুম ভেঙেছিল। তারপরই আমি দেওয়ালে চৌকো এক ফালি চাঁদের আলো দেখতে পেলাম, আর আমার বুকটা ছ্যাত করে উঠল। ভগবানই জানেন কখন জানালাটা খুলে গিয়েছিল। খোলা জানালা দিয়ে আলো আসছিল। সেই আলোর চৌখুপির মধ্যে আমি দেখলাম কোনো একটা কিছুর ছায়া বারবার গোল হয়ে উঠছে। খুব সাবধানে দম বন্ধ করে আমি মাথা ঘুরিয়ে ওপরের দিকে তাকালাম। এবার আমি বাদুকটাকে দেখতে পেলাম। ওটা আমার বিছানার ঠিক ওপরেই গোল হয়ে উঠছিল এবং ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। আমি মনের সব জোর এক করলাম। এই রকম মুহূর্তে উইল পাওয়ার মানে মনোবল হারালে সর্বনাশ হয়ে যাবে। বাদুরটার দিক থেকে চোখ না সরিয়ে আমি আমার ডান হাতটা বেডসাইড টেবিলের দিকে বাড়িয়ে দিলাম এবং আমার মোটা শক্ত মলাটের নোটবুকটা তুলে নিলাম। যেই মুহূর্তে বাদুরটা আমার গলা লক্ষ্য করে আক্রমণ করার জন্য শেষ ঝাপটা দিল, আমি আমার সমস্ত শক্তি দিয়ে নোটবুকটা দিয়ে ওর মাথায় আঘাত করলাম। ওটা ভাঙা গ্রিলে একবার ধাক্কা খেয়ে ছিটকে জানালার বাইরে চলে গেল এবং বাইরের মাটিতে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই আমার মনে হলো যেন কেউ মাঠের ওপর দিয়ে দৌড়ে চলে গেল। আমি ছুটে জানালার কাছে গেলাম এবং উঁকি মেরে বাইরে তাকালাম। কিছুই দেখা গেল না। বাদুরটার কোনো চিহ্নই ছিল না। এরপর আমি আর ঘুমাতে পারিনি। সকালের প্রথম সূর্যরশ্মি রাতের ভয়াবহতা মুছে দিল। বাদুরটা যে একটা ভ্যাম্পায়ার ছিল তা ধরে নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ঠিক যে ওটা আমার খুব কাছে চলে এসেছিল, কিন্তু এটা কি করে প্রমাণ করা যাবে যে ওটা আমার রক্তচোষার উদ্দেশ্যেই এমনটা করেছিল? যদি কবরস্থানের ওই অদ্ভুত লোকটা ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুলত, আমি হয়তো এটা নিয়ে স্বপ্নেও দেখতাম না। সিউড়ির একটা বাদুরকে কলকাতার বাদুরের থেকে আলাদা বলে মনে হতো না। আমি পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হেতমপুরে আমার কিছু কাজ ছিল। আমি চায়ের কাপ শেষ করে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। কবরস্থানের কাছে পৌঁছতেই আমি এক চমকে দেওয়ার শিষ্য দেখলাম।
কয়েকজন স্থানীয় লোক জগদীশ মুখার্জিকে বয়ে নিয়ে যাচ্ছে। তাকে দেখে অচেতন মনে হচ্ছে এবং তার কপালে একটা বড় কালো কালশিটে দাগ আছে। ওনার কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। লোকেদের মধ্যে একজন হেসে ফেলল। বোধহয় গাছ থেকে পড়ে গেছে, সে বলল। কি? উনি গাছ থেকে পড়তে যাবেন কেন? গাছের মাথায় উনি কি করছিলেন? আপনি জানেন না বাবু, এই লোকটা একেবারে পাগল। ইদানিং মনে হচ্ছিল একটু সুস্থ হয়েছে। এর আগে প্রত্যেক দিন সন্ধে নামলেই ও গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকত, ঠিক যেন একটা বাদুড়।